শোনা যাচ্ছে আমাকে? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আচ্ছা, শোনা গেলে তোমাদের মাইক্রোফোনটা মিউট করে রাখো। আমি যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করব তখন আনমিউট করে শুধু উত্তর দেবে, তাহলে ওই দিক থেকে কোনো শব্দ আসবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলা প্রথম পত্রের কবিতাংশের আমাদের সিলেবাসের প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এটা নিয়ে আলোচনা করব। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা মাইকেল মধুসূদন দত্তের ছবি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, যেটা তোমার কেশবপুর উপজেলা, বর্তমান কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা তার সম্পর্কে একটু জানি, দেখি। 1824 সালের 25শে জানুয়ারি বাংলা প্রেসিডেন্সি জেলার অধুনা বাংলাদেশ রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। তার বাবার নাম রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম জাহ্নবী দেবী। তাদের একমাত্র সন্তান ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তো রাজনারায়ণ দত্ত কলকাতায় সদর আদালতে দেওয়ানি আদালতের খ্যাতিমান একজন উকিল ছিলেন। মধুসূদন 13 বছর বয়সে কলকাতায় যান এবং সেখানেই বাবার সাথে অবস্থান করেন। তিনি গ্রামে যখন ছিলেন, অর্থাৎ সাগরদাড়ি গ্রামে যখন ছিলেন, এই সাগরদাড়ি গ্রামে মায়ের তত্ত্বাবধানেই তার প্রাথমিক শিক্ষা হয়। এরপর তিনি কলকাতায় যান 13 বছর বয়সে। তিনি সেখানে কলকাতায় হিন্দু কলেজ, যেটা বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এখানে ভর্তি হন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, সেখানে তিনি লেখাপড়া করেন। পরবর্তী সময়ে মধুসূদন দত্ত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর সংস্পর্শে আসেন। ডিরোজিও ছিলেন একজন স্বদেশ আন্দোলনে উদ্বুদ্ধ শিক্ষক, স্বদেশ চেতনায় উজ্জীবিত একজন শিক্ষক মানুষ। তার সেই স্বদেশ প্রীতি মাইকেল মধুসূদন দত্তকে খুবই উজ্জীবিত করে। তো যাই হোক, এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় যেটা, সেটা হচ্ছে যে তিনি সেখানে অবস্থানকালে 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1843 সালের 13 ফেব্রুয়ারি মিশনারি রতে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে একটি অ্যাংলিকান চার্চে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, অর্থাৎ তিনি খ্রিস্টান হলেন। এর আগে তার নাম ছিল শ্রী মধুসূদন দত্ত। তার পিতামাতার প্রদত্ত যে নাম, সেটা ছিল শ্রী মধুসূদন দত্ত। তিনি যখন খ্রিস্ট ধর্ম ধারণ করলেন, তখন তার নামের সাথে যুক্ত হলো মাইকেল শব্দটি। সেই 1943 সাল থেকে তার পরিচিত হলো তিনি মাইকেল মধুসূদন দত্ত। তো তিনি যখন খ্রিস্ট ধর্ম ধারণ করলেন, সঙ্গত কারণে তাকে হিন্দু কলেজ থেকে চলে যেতে হলো। তিনি কি করলেন? হিন্দু কলেজ থেকে বের হয়ে বিশপ কলেজে পড়াশোনা শুরু করলেন, যেটা খ্রিস্টানদের তত্ত্বাবধানে যে কলেজটি ছিল। এখানে তিনি যখন পড়াশোনা করছেন,
তখন তিনি গ্রিক, ল্যাতিন, সংস্কৃত, হ্যাঁ, তো গ্রিক, ল্যাতিন, সংস্কৃত প্রভৃতি ভাষা তিনি শিক্ষা লাভ করেন। আর এখানে তিনি যখন লেখাপড়া করছিলেন তখন অবধি তার বাবা রাজনারায়ণ দত্ত তার পড়াশোনার খরচ দিতেন। পরবর্তী সময়ে তিনি সেটা বন্ধ করে দিলেন। তো এই যখন অবস্থা, তো তিনি কেন খ্রিস্টান হলেন, খ্রিস্ট ধর্ম কেন ধারণ করলেন, এই বিষয়টা আমাদের জানা দরকার। আমরা আগেই বলেছি তিনি স্বদেশ চেতনায় উজ্জীবিত হয়েছিলেন ডিরোজিও দ্বারা। ঠিক একইভাবে তখন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ, সেই ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে যেহেতু ব্রিটিশরা আমাদের শাসন করছিল, সে কারণে তাদের সাহিত্যের প্রতি এই ভারতের যারা নব্য শিক্ষিত ছিল, তরুণ সমাজ ছিল, তাদের সেই ইংরেজি সাহিত্যের প্রতি একটা অনুরাগ ছিল। মাইকেল মধুসূদন দত্ত এর ব্যতিক্রম ছিলেন না। তার মধ্যেও একটা বুদ্ধোদয় ভাবের উজ্জীবন ঘটেছিল, যে তিনিও চাচ্ছিলেন, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল যে তিনিও ইংরেজি সাহিত্য চর্চা করবেন, ইংরেজি সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি খ্যাতি লাভ করবেন। এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই তিনি ইংরেজি সাহিত্য পড়াশোনা করতেন এবং ইংরেজি সাহিত্য চর্চা, ইংরেজিতে সাহিত্য চর্চা করতে শুরু করলেন। তো এই ইংরেজিতে সাহিত্য চর্চা করার মধ্য দিয়ে তিনি খ্যাতি লাভের আকাঙ্ক্ষা থেকেই সনাতন ধর্ম ত্যাগ করলেন, খ্রিস্ট ধর্ম ধারণ করলেন। তো এই যখন অবস্থা, পরিবারের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তখন তিনি প্রয়োজনে, জীবন এবং জীবিকার প্রয়োজনে কর্মজীবনে প্রবেশ করলেন। স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান। মধুসূদন দত্ত স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিলেন, তবে বেতন যা পেতেন তাতে তার বেসংকুলান হতো না। এ সময় তিনি একটা ইংরেজি পত্রিকা লেখালেখি শুরু করলেন, একটা ইংরেজি পত্রিকা তিনি সম্পাদনা করা শুরু করলেন, কিন্তু কোনোভাবেই তিনি কুলিয়ে উঠতে পারছিলেন না। 25 বছর বয়সে নিদারুণ দারিদ্র্যের মধ্যেই তিনি দ্য ক্যাপটিভ লেডি, তার প্রথম কাব্যটি রচনা করেন। তার একটা ইংরেজি কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি, এটি তিনি তার বয়স যখন 25 তখন তিনি রচনা করেন। কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসাবে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো এটা হচ্ছে তার কর্মজীবনের কথা বলা হচ্ছে, তিনি কর্ম হিসাবে কি, পেশা হিসাবে কি গ্রহণ করেছিলেন। আমরা দেখছি তিনি পেশা হিসাবে শিক্ষকতা গ্রহণ করেছিলেন, পেশা হিসাবে তিনি পত্রিকা সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। তারপর দেখো বিবাহিত জীবন। তিনি মাদ্রাজে, কলকাতা থেকে মাদ্রাজে চলে গিয়েছিলেন। মাদ্রাজে যখন তিনি গেলেন, সেখানে তিনি রেবেকা মাকটিবিস নামে এক ইংরেজ যুবতীকে বিবাহ করেন। রেবেকা এক ইংরেজ মহিলা, তাকে তিনি বিবাহ করেন। তার দাম্পত্য জীবন মাত্র 8 বছর ছিল। সেই 8 বছর দাম্পত্য জীবনে তিনি 2 পুত্র সন্তান এবং 2 কন্যা সন্তানের জনক হয়েছিলেন। পরবর্তী সময়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং এরপর তিনি একজন ফরাসি মহিলা, এমিলিয়া হেনরিয়েটা সুফিয়া, এই ফরাসি মহিলাকে বিয়ে করেন এবং তাদের 2টি সন্তান, একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়। তো এই যখন অবস্থা, হ্যাঁ, তখন তিনি কি করলেন, মাদ্রাজ থেকে তিনি আবার ফ্রান্সে চলে গেলেন। হ্যাঁ, প্রয়োজনের তাগিদে তিনি ফ্রান্সে গিয়ে বসবাস করতেন, বার্সাই নগরীতে, সাহিত্য চর্চা করতেন। তো সাহিত্য চর্চা করতে গিয়ে তিনি কি সাহিত্য চর্চা করলেন, আমাদের জন্য তিনি কি রচনা করলেন। তিনি ফ্রান্সে গেলেন, অনেক পরিশ্রম করলেন, ইংরেজি সাহিত্য চর্চা করলেন, কিন্তু যে আকাঙ্ক্ষা তার মনের মধ্যে ছিল খ্যাতি লাভ করা, ইংরেজি সাহিত্য চর্চার মাধ্যমে তিনি খ্যাতি লাভ করবেন, সেটা তার সম্ভব হয়ে উঠল না। সেটা যখন সম্ভব হয়ে উঠল না, তখন তিনি বাংলা ভাষাভাষী
বাংলা সাহিত্যানুরাগী যারা ছিলেন তাদের অনুপ্রেরণায় কি করলেন, বাংলা সাহিত্য চর্চা করতে শুরু করলেন। এই বাংলা সাহিত্য চর্চা করতে গিয়ে তিনি আমাদের জন্য কি রচনা করলেন সেগুলো আমরা দেখি। তিনি কাব্য রচনা করলেন, কবিতার বই, কাব্য কি, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, হ্যাঁ, চতুর্দশপদী কবিতা, বীরাঙ্গনা, এই চারটি কাব্য আমরা কি বলছি, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা, এই তিনটি কবিতার বই। আর আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে মহাকাব্য। সেই মহাকাব্যটার নাম হচ্ছে মেঘনাদবধ মহাকাব্য। তাহলে আমরা কাব্য পাচ্ছি চারটি, একটি পাচ্ছি মহাকাব্য, এটাও কাব্য, এই পাঁচটি। এর বাইরে তিনি কি করলেন, এর বাইরে তিনি নাটক রচনা করলেন। নাটক, তার প্রথম যে নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক সেটি, সেই নাটকটির নাম হচ্ছে শর্মিষ্ঠা। 1859 সালে তিনি এই নাটকটি রচনা করলেন। তারপর পদ্মাবতী 1860 সালে, তারপর কৃষ্ণকুমারী 1861 সালে, এরপর মায়াকানন। এর বাইরে তিনি যেটা করলেন, প্রহসন, হাস্যরসাত্মক ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে কিছু ফুটিয়ে তোলা। তার প্রহসনের মধ্যে দুটি, এবং এগুলা উল্লেখযোগ্য প্রহসন বাংলা সাহিত্যের জন্য, যেমন বুড়ো শালিকের ঘাড়ে এবং একেই কি বলে সভ্যতা, এই দুটি প্রহসন তিনি রচনা করলেন। ঠিক আছে, তাহলে আমরা তার কাব্য পাচ্ছি, মহাকাব্য পাচ্ছি, নাটক পাচ্ছি, প্রহসন পাচ্ছি, আমরা নামগুলোও পেয়ে গেছি ইতিমধ্যে। এখন আসো আমরা এই যে মানুষটি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন শুধু রচনার মধ্য দিয়ে না, বাংলা সাহিত্যে বৈচিত্র্য তিনি এনেছেন। কি বৈচিত্র্য এনেছেন? আমরা ছন্দ জানি, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ। কাব্য রচনা করতে গেলে, কবিতা রচনা করতে গেলে এই ছন্দগুলোর প্রয়োজন পড়ে। মাইকেল মধুসূদন দত্তের আগে বাংলা সাহিত্যে কবিতা যে ছন্দে লিখা হতো তার নাম ছিল পয়ার ছন্দ। মাইকেল মধুসূদন দত্ত কি করলেন, সেই অক্ষরবৃত্ত ছন্দটাকে আর একটু ঢেলে সাজালেন। এখানে যে চরণের অন্তের যে বন্ধন ছিল, সেই বন্ধন থেকে তিনি বাংলা ছন্দকে মুক্তি দান করলেন। তিনি যে তোমার ছন্দের প্রবর্তন করলেন, সেই ছন্দটা হলো অমিত্রাক্ষর ছন্দ। তো এই বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আবার দেখো সনেট কবিতা, সনেট কবিতা হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী, 4 এবং 10 মানে 14 চরণের কবিতা। সেই 14 চরণের কবিতা বাংলা সাহিত্যে ছিল না, সনেট কবিতা বাংলা সাহিত্যে ছিল না। মাইকেল মধুসূদন দত্তই সর্বপ্রথম বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতার প্রবর্তন করলেন, এবং এই সনেট কবিতার তিনি নামকরণ, বাংলা সাহিত্যের নামকরণ করলেন চতুর্দশপদী কবিতা। এরপর দেখো আমরা এই মানুষটি মাইকেল মধুসূদন দত্ত, এই মানুষটি, যে মানুষটি বাংলা সাহিত্যকে এভাবে সমৃদ্ধ করলেন, সেই মানুষটি শেষ বয়সে কিভাবে ছিলেন। তিনি রাজনারায়ণ দত্তের সন্তান। রাজনারায়ণ দত্ত তৎকালীন এই কেশবপুর উপজেলার মোটামুটি একজন জমিদার শ্রেণীর মানুষ। তো জমিদার শ্রেণীর মানুষ হিসাবে, বিত্তবান মানুষের সন্তান হিসাবে মাইকেল মধুসূদন দত্ত তার ছোটবেলা থেকে একটি সুখী জীবন যাপন করে আসছিলেন, আয়েসি জীবন যাপন করে আসছিলেন। তিনি যখন ধর্মান্তরিত হলেন, খ্রিস্ট ধর্ম ধারণ করলেন, তখন তার বেঁচে থাকার জন্য ক্ষুণ্ণবৃত্তি নিবৃত্তির জন্য বিভিন্ন পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রম করতে গিয়ে তিনি নিজের অজান্তেই অনেক ধরনের বয়সের শেষ প্রান্তে এসে অসুস্থ হয়ে পড়লেন,
সেই অসুস্থ অবস্থায় শেষ জীবনে তার অসুস্থতার পেছনে একটি প্রধান কারণ ছিল অর্থনৈতিক এই দৈন্যতা। মানুষের হাতে যখন পয়সা থাকে না, টানাপূরণ থাকে, ধার দেনায় জর্জরিত থাকে, তখন মানুষের মানসিক দুশ্চিন্তার কারণে মানুষের মধ্যে একটা ভীতি, একটা কাজ করে। তো মাইকেল মধুসূদন দত্তের মধ্যেও সেটি কাজ করছিল। তো যাই হোক, শেষ বয়সে তিনি কলকাতায় হসপিটালে, একটা জেনারেল হসপিটালে, তিনি কলকাতায় একটি জেনারেল হসপিটালে খুবই অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেন। 1873 খ্রিস্টাব্দের 29 জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়। এখানে যে কথাটা বলা হচ্ছে, তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তিনি ঋণে জর্জরিত ছিলেন, তার কোনো অর্থ ছিল না, হাতে কোনো অর্থ ছিল না। তিনি খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করেছেন এবং সাধারণ মানুষের হাসপাতালে একেবারে সাধারণ চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত যে সকল সাহিত্য কর্ম রচনা করেছেন, আমরা প্রথমেই বলেছি যে তিনি বাংলা সাহিত্যে প্রথম চতুর্দশপদী কবিতার প্রবর্তন করেছেন। বাংলা সাহিত্যে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন। বাংলা সাহিত্যে তিনি কি করেছেন? বাংলা সাহিত্যে তিনি তোমার সার্থক যে নাটক, যেটা বাংলা সাহিত্যে সেই সার্থক নাটক শর্মিষ্ঠা তিনি রচনা করেছেন, প্রথম সার্থক নাটক। আবার দেখো, বাংলা সাহিত্যে যে যথার্থ মহাকাব্য, এর আগে কিন্তু যথার্থ মহাকাব্য লেখা হয়নি। মহাকাব্য রচনার একটা প্রয়াস আমরা ইতিমধ্যে বাংলা সাহিত্যে দেখেছি, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ মহাকাব্য যেটা, সেটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। তাহলে দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে বাংলা সাহিত্যকে এই কবি অনেক কিছু দান করেছেন। তো সেই কবি কষ্টের মধ্যে দিনাতিপাত করে, অভাব অনটনের সাথে সংগ্রাম করে, শেষ বয়সে সাধারণ মানুষের মতো একজন জমিদারের সন্তান, জমিদার আমি এই অর্থে বলছি যে বিত্তবান মানুষের সন্তান হিসাবে যার জন্ম হয়েছিল, সেই মানুষটি কপর্দক শূন্যভাবে মৃত্যুবরণ করেছে। তো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ যে মহাকাব্য, সেই মহাকাব্যটি 9টি স্বর্গে বিভাজিত। সেই 9টি স্বর্গে বিভাজিত মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্য থেকে তার 6ষ্ঠ স্বর্গ যেটা, সেই 6ষ্ঠ স্বর্গের সামান্য কিছু অংশ আমাদের জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটার নামকরণ করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা এই অংশটুকু পড়ব, কিন্তু এর আগে আগে আমাদের ওই মেঘনাদবধ মহাকাব্যের একটা পটভূমি জানা দরকার, তাহলে আমাদের এই কবিতাটা বুঝতে সুবিধা হবে। মেঘনাদবধ মহাকাব্যটা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। যারা সনাতন ধর্মাবলম্বী আছে, তোমরা নিশ্চয় রামায়ণ জানো। রামায়ণ কি? রামায়ণ হচ্ছে একটি ধর্মগ্রন্থ, সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মগ্রন্থ। তো এখানে যে সকল পৌরাণিক কাহিনী আছে, সেই কাহিনী থেকে তিনি নিয়েছেন এবং তার আলোকেই মেঘনাদবধ মহাকাব্য রচনা করেছেন। তো রামায়ণে যেখানে রামকে একজন পূত পবিত্র শৌর্যবীর্যের অধিকারী আর রাবণকে একজন দুষ্ট হিসাবে চিত্রিত করা হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তার মহাকাব্য মেঘনাদবধ এসে সম্পূর্ণ বিপরীত বিষয়টা ঘটিয়েছেন। তিনি রাবণের মধ্যে শৌর্য, বীর্য, স্বদেশ প্রেম এই সকল বিষয় আরোপ করেছেন এবং রামায়ণের রামকে একজন তুচ্ছ অপরের গলগ্রজ্জ হিসাবে চিত্রিত করেছেন। তো যাই হোক, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা যেটা বলতে চাচ্ছি যে মেঘনাদবধ মহাকাব্য, সেই কাব্যের কাহিনীটা কি? আমরা জানি অযোধ্যার নবাব রাজা দশরথ, তার সন্তান হচ্ছেন রাম। পারিবারিক সিদ্ধান্ত মতে
রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে যান। রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে যান। রামের আরেক অনুজ, ছোট ভাই, বইমাত্র ছোট ভাই লক্ষ্মণ, সে রামকে খুবই পছন্দ করে, শ্রদ্ধা করে, বাবার মতোই সম্মান জানায়। সেও ভাইয়ের সাথে বনবাসে যেতে চায়। এ কারণে রামচন্দ্র স্ত্রী সীতা দেবী এবং ছোট ভাই লক্ষ্মণকে নিয়ে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক বনবাসে যান। তারা যখন বনবাসে অবস্থান করছিলেন, তারা যে অঞ্চলে, বনের যে অঞ্চলে অবস্থান করছিলেন তার পাশ দিয়েই নদী ছিল, আর নদীর ওপারে ছিল লঙ্কাপুরী। লঙ্কাপুরীটা হচ্ছে রাক্ষসদের রাজ্য। লঙ্কাপুরী হচ্ছে রাক্ষসদের রাজ্য, লঙ্কাপুরী, কনক লঙ্কা হচ্ছে রাক্ষসদের রাজধানী। তো সেখানকার তখনকার রাজা ছিলেন রাবণ। তার দুই ভাই এক বোন। তার ইমিডিয়েটলি ছোট ভাই কুম্ভকর্ণ, বিখ্যাত বীর, এবং এর ছোট ভাই অর্থাৎ সর্বকনিষ্ঠ ভাই হচ্ছেন বিভীষণ, তিনিও বিখ্যাত বীর এবং জ্ঞানী মানুষ। আর তাদের একমাত্র বোন সুপর্ণা। এই সুপর্ণখা যে এখানে ওখানে ঘুরে বেড়াতো, সে কি করলো, সে কোনো একদিন নদী অতিক্রম করে এপারে এলো যেখানে রাম তার ভাই এবং স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। রামকে দেখে রামের প্রতি সে অনুরাগী হয়ে উঠল। রামকে সে প্রেম নিবেদন করলো। রাম এতে সাড়া দিলেন না। পরবর্তী সময়ে সে লক্ষ্মণকে দেখলো। লক্ষ্মণকে দেখে লক্ষ্মণের প্রতি সে অনুরাগী হয়ে উঠল এবং লক্ষ্মণকেও সে প্রেম নিবেদন করলো। লক্ষ্মণ এতেও সাড়া দিলেন না। দুনুভাই যখন কোনো সাড়া দিলেন না এবং পরস্পর জানতে পারলেন যে সুপর্ণখা উভয়কেই প্রস্তাব করেছে, এতে তারা খুবই ব্যথিত হলেন এবং তাকে তাড়িয়ে দিলেন। তো এখানে তাড়িয়ে দেওয়ার আগে যে জিনিসটা হয়েছে, লক্ষ্মণ সুপর্ণখার নাক কেটে দিয়েছিল। এতে সুপর্ণখা খুব ক্ষিপ্ত হলো এবং ক্ষিপ্ত হয়ে এসে সে তার ভাই রাবণকে ঘটনাটি জানালো। রাবণ বোনের এই কষ্টে ব্যথিত হলেন এবং তিনি প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা থেকে নদী অতিক্রম করে এপারে আসলেন এবং কৌশল অবলম্বন করলেন। বল প্রয়োগে হচ্ছে না বলে তিনি কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলের এক পর্যায়ে তিনি সীতা দেবীকে দেখলেন এবং সীতা দেবীকে ছলে বলে কৌশলে তিনি তার রাজধানী কনক লঙ্কায় নিয়ে এলেন, অপহরণ করে নিয়ে এলেন। এই যে অপহরণ করে নিয়ে আসা, এই অপহরণ করে নিয়ে আসার পর রামচন্দ্র তার মিত্রদের সাথে নিয়ে রাবণের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। এই যে রাম এবং রাবণের যুদ্ধ, রাম এবং রাবণের যুদ্ধে রাবণের সেনাপতি ছিল তার সন্তান বীরবাহু। তো সেই যুদ্ধে বীরবাহু নিহত হয়েছিল। বীরবাহু নিহত হওয়ার পর রাবণ পরবর্তী সেনাপতি হিসাবে তার পরের সন্তান মেঘনাদকে নিযুক্ত করলেন। মেঘনাদের আরো কয়েকটি নাম আছে। তাকে ইন্দ্রজিৎ বলা হয় যেহেতু তিনি ইন্দ্রকে জয় করেছিলেন। বাসব বিজয়ী বলা হয় তিনি যেহেতু বাসবকে বিজয় করেছিলেন। হ্যাঁ, তো তো এই যে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, তিনি যুদ্ধে যাত্রার আগে তার রাজপ্রাসাদের মধ্যে তার উপাসনার যে ঘরটি ছিল, সেই উপাসনা ঘরে ইষ্টদেব অগ্নিদেবের পূজা করতে বসেছেন। তার আকাঙ্ক্ষা দেবতাকে তুষ্ট করে তিনি যদি যুদ্ধে যান তাহলে তার যুদ্ধে জয়লাভ হবে। এই আকাঙ্ক্ষা থেকে, এই বাসনা থেকে, এই সদ ভাসনা থেকে তিনি তার নিকুম্বিলা যজ্ঞাগারে বসে ইষ্টদেব অগ্নিদেবের পূজা করছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে কেউ একজন এসে উপস্থিত হয়েছে এবং তার হাতে অস্ত্র, আর সে কি করছে, তাকে যুদ্ধের আহ্বান করছে। মানুষ যখন উপাসনায় বসে
আমরা যারা সনাতন ধর্মাবলম্বী অথবা আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী, আমরা নিজেদের কথা চিন্তা করি। দেখো, আমরা যারা মুসলমান মসজিদে যাই অথবা সনাতন ধর্মাবলম্বী আমরা মন্দিরে যাই, যখন যাই তখন আমরা পুত পবিত্র হয়ে যাই, আমরা নিরস্ত্র ভাবে যাই, আমাদের সাথে কোনো লাঠি সোটা থাকে না, দা বল্লম থাকে না, তাই তো? তো মেঘনাদ যখন উপাসনা করছেন তখন তিনি নিরস্ত্র, কিন্তু তার কক্ষে, এই পূজা কক্ষে প্রবেশ করেছে কে? লক্ষণ, যার হাতে অস্ত্র। তখন তিনি ভাবিত হলেন যে আমাদের এই রাজপুরী খুবই সুরক্ষিত, এখানে কোনোভাবেই প্রবেশের সুযোগ নেই, চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী। সেই নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এই মানুষটি কি করে এখানে ঢুকলো? তখন তার মনে প্রতীতি জাগলো যে নিশ্চয় সে মায়া বলে, অর্থাৎ জাদু বলে এখানে এসেছে। এই ভাবনা থেকে তিনি যখন দরজার দিকে, ঘরের দরজার দিকে তাকালেন, তখন তিনি সেখানে আরেকটি মানুষকে দেখতে পেলেন। কে সে? তিনি সেখানে দেখলেন তারই চাচা বিভীষণ দাঁড়িয়ে আছেন। তখন তার বুঝতে অসুবিধা হলো না যে বিভীষণের সহায়তায়, মায়াদেবীর আনুকূল্যে, কি করেছে? লক্ষণ এখানে এসে প্রবেশ করেছে। তো এটা দেখে তার মনের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যে আমারই চাচা আমার শত্রুকে আমাকে হত্যা করার জন্য আমাদের এই রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, এই যে মনের মধ্যে একটা ক্ষোভ, সেই ক্ষোভ থেকে সে চাচাকে কিছু প্রশ্ন করেছিল, চাচার সাথে তার কিছু কথাবার্তা হয়েছিল। এই যে অংশটুকু, বিভীষণ এবং মেঘনাদ, চাচা ভাতিজার মধ্যে যে কথাবার্তা হয়েছিল, সেই অংশটুকুই আমাদের এই কবিতার মূল বিষয়। এখানটা আমরা যখন পড়ব দেখব যে এখানে মেঘনাদের মধ্যে শৌর্য, বীর্য, পারিবারিক ইতিহাস, ঐতিহ্য, তাই না, এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। আর এর বিপরীতে বিভীষণকে তিনি চিত্রিত করেছেন একজন দেশদ্রোহী হিসাবে, একজন বিশ্বাসঘাতক হিসাবে। যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, আমরা কবিতাটা এই মুহূর্তে শুরু করব না, আমরা আগামী ক্লাসে কবিতা নিয়ে আলোচনা করব। আমরা প্রেক্ষাপটটা ধরিয়ে দিলাম। আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানলাম যে তিনি হচ্ছেন আমাদের এই বাংলাদেশের মানুষ, যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তার বাবার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত, যিনি একজন উঁচু মানের উকিল ছিলেন, আইনজীবী ছিলেন। আর তার মা হচ্ছেন জাহ্নবী দেবী। এই জাহ্নবী দেবীর তত্ত্বাবধানেই তার প্রাথমিক শিক্ষা। পরবর্তী সময় তিনি কলকাতায় গিয়ে হিন্দু কলেজে পড়েন, এরপরে বিশপ কলেজে পড়েন। সেখানে তিনি খ্রিস্ট ধর্ম ধারণ করেন। খ্রিস্ট ধর্ম ধারণের পেছনে প্রধান কারণ হচ্ছে তিনি চেয়েছিলেন যে ইংরেজি সাহিত্যে খ্যাতি লাভ করা। সেই ইংরেজি সাহিত্যে খ্যাতি লাভের আকাঙ্ক্ষা থেকেই তিনি সেখানে খ্রিস্ট ধর্ম ধারণ করেছিলেন, তাই না? তো এভাবে তার জীবন এগিয়ে যাচ্ছিল। তিনি বাংলা সাহিত্যকে অনেকভাবেই সমৃদ্ধ করেছেন। তিনি কি করেছেন? তিনি চতুর্দশপদী কবিতা বাংলা ভাষায় নিয়ে এসেছিলেন, সনেট কবিতা যেটা আমরা বলছি, যেটা বাংলা ভাষায় আগে ছিল না। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন। তিনি বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য, সার্থক মহাকাব্য রচনা করেছেন। তিনি বাংলা সাহিত্যে কি করেছেন? তিনি বাংলা সাহিত্যে আধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন, পাশ্চাত্য রীতি সমৃদ্ধ যে নাটক শর্মিষ্ঠা, তিনি সেটা রচনা করেছেন। এভাবে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আর এই মানুষটি খুব অল্প বয়সে, যার জন্ম 1824, তিনি মারা গেলেন 1873। কত আর বয়স! এই অল্প বয়সে তিনি বাংলা সাহিত্যে অনেক কিছু দিয়েছেন এই মানুষটি। আর এই মানুষটি আমাদের জন্য যা কিছু দিয়েছেন, বিনিময়ে তিনি কি পেয়েছেন? কতটুকু পেয়েছেন? জীবনে সুখ শান্তি পেয়েছেন? জীবনে সুখ শান্তিও পাননি। তার যে যশ খ্যাতি লাভের আকাঙ্ক্ষা ছিল, তিনি যেভাবে চেয়েছিলেন ইংরেজি সাহিত্য রচনা করে, সেটা কি পেয়েছেন? পাননি। তবে হ্যাঁ, যশ খ্যাতি পেয়েছেন তিনি,
তার জীবদ্দশায় নয়, পরে কিসের মাধ্যমে? বাংলা ভাষায় সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি তার এই কর্মের জন্য। আর আমাদের সিলেবাসের অন্তর্গত যে পাঠটি, সেই পাঠটির নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এটা নেওয়া হয়েছে রামায়ণের কাহিনী অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত যে মহাকাব্য রচনা করেছেন মেঘনাদ বধ মহাকাব্য, সেই মেঘনাদ বধ মহাকাব্যের থেকে। তো মেঘনাদ বধ মহাকাব্যের এই যে কাহিনী, সেই কাহিনীর আলোকে আমাদের এই যে মহাকাব্য, সেখান থেকে আমরা একটি অংশ পেয়েছি, যেই অংশে বিভীষণ এবং তার ভাতিজা কে, বিভীষণ এবং তার ভাতিজা মেঘনাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল, সেই কথাবার্তার আলোকেই এই কবিতাটি আমরা পেয়েছি। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।